বন্ধুরা, একটু চোখ বন্ধ করুন আর ভাবুন, বালিতে ভরা মরুভূমিতে ছেঁড়া জামাকাপড় পরা একটি ছোট বাচ্চা হাতে বস্তা নিয়ে আবর্জনা কুড়োচ্ছে। মানুষ তাকে দেখে বলে, এই দুনিয়ার ব্যাপারে কি জানে। কিন্তু আজ সেই আবর্জনা কুড়োনো বাচ্চাটির একটা চিৎকার পুরো ভারতীয় সেনার একটি দলের প্রাণ বাঁচাতে চলেছে। যখন ভাঙা সেতুর দিকে মৃত্যু এগিয়ে আসছিল, তখন এক গরিব বাচ্চা নিজের প্রাণের পরোয়া না করে বলল, থানুন সাহেব, সামনে যাবেন না। আজকের গল্প ফয়জুকে নিয়ে, এক গরিব বাচ্চার গল্প, সবচেয়ে বড় সাহসিকতার গল্প। বন্ধুরা, যদি ফয়জুর এই গল্প আপনাদের হৃদয় স্পর্শ করে, যদি আপনার মনে হয় যে দারিদ্র্যের মধ্যেও সত্য এবং সাহসিকতা বেঁচে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। এমন সত্য এবং হৃদয় ছোঁয়া গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গল্পটি শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে যে আসল হিরো কারা হয়। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প সেই ছেলেটির, যাকে মানুষ আবর্জনা কুড়োনো বলত, যার নাম ছিল ফয়জু শরহদপুর। ভারত পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত একটি ছোট শুকনো গ্রাম, যেখানে বাড়ির চেয়ে ভাঙা দেওয়াল বেশি ছিল আর আশার চেয়ে ভয় বেশি। সকালের হালকা ঝড় বইছিল, বালি উড়ছিল। গ্রামের প্রান্তে পুরনো আবর্জনার স্তূপের কাছে একটি রোগা পাতলা ছেলে বস্তা নিয়ে ঝুঁকেছিল। হ্যাঁ, ওই ফয়জু। ছেঁড়া কাপড়, ধুলোয় ভরা মুখ, চোখে ঘুম নেই, শুধু দায়িত্বের বোঝা ছিল। সে প্লাস্টিকের বোতল কুড়োতে কুড়োতে হঠাৎ থেমে গেল। তার দৃষ্টি দূরে একটি পুরনো সেতুর ওপর আটকে গেল, খুরমানি সেতু। গতরাতে তুফান খুব জোরে ছিল। ফয়জু সেখানেই আবর্জনা কুড়োচ্ছিল যখন সে দেখল সেতু একটা বড় অংশ নিচ থেকে ধসে যাচ্ছে, মাটি ধুয়ে বেরিয়ে গেছে। লোহার গার্ডারগুলো এমনভাবে কাঁপছিল যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। সে ভয় পেয়ে গিয়েছিল। বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সে তার চোখের সামনে একটি ভাঙা সেতুকে মরতে দেখছিল। সেই রাতেই ফয়জু গ্রামে ছুটে গিয়েছিল, চিৎকার করে বলেছিল, সেতু পার করবেন না, ভেঙে যাবে। কিন্তু গ্রামবাসীদের কাছে সে শুধু একটা গরিব ছোট বাচ্চা ছিল। আরে যা এখান থেকে, তুই কি জানিস, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আবর্জনা করো, সেতুর চিন্তা করিস না। কেউ তার চোখের ভয় দেখেনি, কেউ তার কথা বিশ্বাস করেনি। তার গলার স্বর বাতাসে হারিয়ে গেল, আর তারপর সারা রাত ফয়জু ঘুমোতে পারেনি। সেতু ভেঙে পড়ার দৃশ্য তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সকালে যখন সে তার বস্তা নিয়ে আবর্জনা খুঁজতে বের হল, সে হঠাৎ ভারী ইঞ্জিনের শব্দ শুনতে পেল। সে ঘুরল এবং বন্ধুরা, তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ভারতীয় সেনার 4টে বড় গাড়ি সরাসরি খুরমানি সেতুর দিকে যাচ্ছিল। ক্যাপ্টেন আদিত্য সিং সামনের গাড়িতে বসেছিলেন, হাবেলদার রাজবীর গাড়ি চালাচ্ছিলেন, এবং তাদের পেছনে অস্ত্রধারী জওয়ানদের লম্বা লাইন। ফয়জুর শ্বাস আটকে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল। তার মনে পড়ে গেল, সেতু ভেতর থেকে ফাঁপা হয়ে গেছে। এত ভারী গাড়ি গেলে পুরো সেতু এক ঝটকাতেই ভেঙে নদীতে পড়ে যেতে পারে। তার বুকে তোলপাড় শুরু হলো। সে ভাবল, যদি আমি এদের না আটকাই তবে সব শেষ হয়ে যাবে। সে তার বস্তা মাটিতে ফেলে দিল এবং জীবনে প্রথমবার সে একা তার পুরো শক্তি দিয়ে দৌড় দিল। ধুলো উঠছিল, কাঁটা তার পায়ে ফুটছিল, কিন্তু সে থামল না। একদিকে সীমান্ত, অন্যদিকে মৃত্যু, আর মাঝখানে ছিল এক গরিব বাচ্চা যে শত শত জওয়ানের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল। গাড়িগুলো সেতু থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিল। ফয়জু বুকের পুরো শক্তি দিয়ে চিৎকার করল, থানুন সাহেব, সামনে যাবেন না, সেতু ভেঙে যাবে। বন্ধুরা, তার গলার স্বর বাতাসে প্রতিধ্বনিত হল, কিন্তু কেউ কি তার কথা শুনল? নাকি দেরি হয়ে গেছে? ভারত পাকিস্তান সীমান্তের দিকে এগিয়ে চলা আর্মির দল ওই ভাঙা সেতুতেই উঠতে চলেছিল। ফয়জু চিৎকার করল, থানুন সাহেব, সামনে যাবেন না। তার গলার স্বর শুকনো মরুভূমিতে অনেকক্ষণ ধরে বাজতে থাকল। কিন্তু বন্ধুরা, প্রশ্ন এটা ছিল, কেউ কি শুনল? সেতুর ঠিক আগের প্রথম আর্মি গাড়িটি হঠাৎ ধীর হল। হাবিলদার রাজবীর রিয়ার ভিউ আয়নায় দেখলেন, এক রোগা পাতলা ছেলে ধুলোয় মাখা, হাত নাড়াতে নাড়াতে জান প্রাণ দিয়ে দৌড়াচ্ছে। রাজবীর বললেন, সাহেব, মনে হচ্ছে কোনো বাচ্চা চিৎকার করছে। ক্যাপ্টেন আদিত্য সিং ভুরু কুচকে বললেন, বর্ডার এলাকা, সতর্কতা জরুরি, রিসিভারে আদেশ পাঠাও, কনভয় যেন থামে। সব গাড়ি থেমে গেল। নিস্তব্ধতা আর অস্ত্রের হালকা শব্দ, যেন সবাই কোনো বিপদ অনুভব করছে। ফয়জু হাঁপাতে হাঁপাতে গাড়ির সামনে পৌঁছল। তার পা কাঁপছিল, বুক থকথক করছিল, কিন্তু তার চোখে শুধু একটাই কথা ছিল, জওয়ানদের প্রাণ বাঁচাতে হবে। ক্যাপ্টেন গাড়ি থেকে নামলেন, লম্বা, বলিষ্ঠ এবং চেহারায় শৃঙ্খলার তেজ। তিনি কড়া স্বরে জিজ্ঞেস করলেন, কেন আটকালে তুমি আমাদের?
কে তুমি? ফৈজু কাপা গলায় বলল, সাহেব, সেতু পার করবেন না, ওটা ভেঙে যাচ্ছে, ভেতর থেকে ফাঁকা, আমি কাল দেখেছি, প্লিজ যাবেন না। ক্যাপ্টেন আদিত্য এক মুহূর্ত তাকে দেখলেন। তার সামরিক চোখ লক্ষ্য করল বাচ্চাটি মিথ্যে বলছে না, তার কথায় ভয় নেই, একটা সততা ছিল। কিন্তু পেছন থেকে সুবেদার মনোজ ঠাকুর বললেন, সাহেব, এই সীমান্তের কাছের ছেলেরা প্রায়ই বাহানা করে, কোথাও কেউ একে উস্কে দেয়নি তো? টেররিস্ট মুভমেন্টের কারণে ধোঁকাও হতে পারে। পরিবেশ ভারী হয়ে গেল। জওয়ানরা একসাথে সতর্কতার জন্য অস্ত্র ধরলেন। ক্যাপ্টেন আদিত্য কিছু মুহূর্ত চিন্তায় পড়ে গেলেন। ফৈজু জলদি বলল, সাহেব, আমি মিথ্যে বলছি না, সেতুর পায়া ফাঁকা হয়ে গেছে, ভেতর থেকে মাটি ধুয়ে গেছে। যদি আপনারা যান তবে সেতু নদীতে পড়ে যাবে, আপনারা সবাই ডুবে যাবেন। তার চোখে জল ভরে এলো, কিন্তু সে হার মানছিল না। ক্যাপ্টেন অস্ত্র নামাতে বললেন এবং বললেন, ঠিক আছে রাজবীর, মনোজ, চলো সেতুর আগে নিচে নেমে পরীক্ষা করি। যদি এই বাচ্চা সত্যি বলছে তবে এ আজ আমাদের পুরো দলকে বাঁচিয়ে নেবে। 2 জওয়ান নিচে নেমলেন এবং সেতুর দিকে এগোলেন। ফয়জুও তাদের সাথে দৌড়ল। সেতুর কাছে পৌঁছাতেই মনোজের চেহারার রং উড়ে গেল। তারা দেখলেন মাঝখানের একটি অংশে কাঠ আর লোহার কাঠামো প্রায় হাওয়ায় ঝুলে আছে, নিচের মাটি ধুয়ে গেছে। একটা ভারী গাড়ি উঠলে পুরো সেতু সোজা নদীতে পড়ে যাবে। মনোজ চিৎকার করলেন, সাহেব, বাচ্চাটি সত্যি বলছে, সেতু যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কনভয়ে নিস্তব্ধতা নেমে এলো। প্রত্যেক জওয়ানের চোখ ফৈজুর ওপর আটকে গেল। এক আবর্জনা কুড়োনো বাচ্চা, কিন্তু আজ পুরো আর্মির রক্ষক। ক্যাপ্টেন ধীরে বললেন, বাবা, যদি তুই আমাদের না আটকাতিস তবে আজ আমরা সব শেষ হয়ে যেতাম। ক্যাপ্টেন আদিত্য সিং এক দীর্ঘশ্বাস নিয়ে ফৈজুর মাথায় হাত রাখলেন এবং বললেন, বাবা, তুমি আজ আমাদের বাঁচিয়ে নিলে, কিন্তু আমাদের বর্ডার চেকপোস্ট পর্যন্ত পৌঁছানোও জরুরি। এই পুরনো সেতু পার হওয়া ছাড়া রাস্তা নেই। যদি তুমি সেতুর এই অবস্থা দেখেছ তবে কি এমন কোনো অন্য রাস্তা আছে যা আমরা নিতে পারি? ক্যাপ্টেনের চোখে এক আশা ছিল, কিন্তু ফৈজুর চোখে এক ছায়া নেমে এলো। সে ধীর স্বরে বলল, সাহেব, একটা রাস্তা আছে, খুব কঠিন, বালির টিলা আছে, কাদা আছে এবং রাস্তা সরু, কিন্তু খুরমানি সেতুর চেয়ে নিরাপদ। এটা শুনে সুবেদার মনোজ বললেন, কিন্তু ওই রাস্তায় তো গ্রামের লোকেরাও চলে না, ওখানে গাড়ি ফেসে যেতে পারে, আর সীমান্ত এলাকা হওয়ার কারণে নিরাপত্তারও ঝুঁকি আছে। ফৈজু সঙ্গে সঙ্গে বলল, সাহেব, আমি ওই রাস্তা দিয়ে আবর্জনা কুড়িয়েছি। আমি জানি কোথায় জলাভূমি আছে, কোথায় পাথর আলগা, আর কোথা দিয়ে গাড়ি বের হতে পারে। ক্যাপ্টেন কিছু মুহূর্ত ভাবলেন। তার সামনে 2টি বিকল্প ছিল, ভাঙা সেতু দিয়ে গিয়ে পুরো দলের প্রাণ ঝুঁকিতে ফেলা, অথবা এক গরিব বাচ্চার দেখানো রাস্তার উপর ভরসা করা। এবং বন্ধুরা, মানবিকতা আর বুদ্ধিমত্তা জয়ী হল। ক্যাপ্টেন বললেন, আমরা তোমার সাথে যাব। ফয়জু, আজ তুমি এই দলের গাইড। ফয়জু চমকে গেল। সে কখনো ভাবেনি যে ছেঁড়া কাপড়ে ঘুরে বেড়ানো এক বাচ্চা একদিন সেনার রাস্তা ঠিক করবে। জওয়ানরা ইঞ্জিন স্টার্ট করলেন এবং সব গাড়ি ফয়জুর পেছনে পেছনে চলতে লাগল। কিন্তু বন্ধুরা, এই রাস্তা সহজ ছিল না। বাতাসে বালি উড়ছিল, গাড়ির টায়ার ধসে যাওয়ার চেষ্টা করছিল। একদিকে শুকনো মরুভূমি, অন্যদিকে খাদ, আর মাঝখানে এক সরু আঁকাবাঁকা পথ। ফয়জু কখনো ডানে দৌড়াত, কখনো বামে ইশারা করত, সাহেব, এখানে জলাভূমি আছে, এটা থেকে বাঁচুন, এদিকে পাথর আলগা, টায়ার পিছলে যাবে, সাহেব, গাড়ি সোজা নয়, একটু ডানে নিন। জওয়ানদের চোখে বিস্ময় ছিল। ক্যাপ্টেন আদিত্য মনোজকে বললেন, অদ্ভুত, পড়াশোনা না জানা এই বাচ্চা জঙ্গল আর জমিকে এমনভাবে চেনে যেন কেউ একে পড়িয়েছে। সুবেদার মনোজ বললেন, সাহেব, কখনো কখনো দারিদ্র মানুষকে সেটা শিখিয়ে দেয় যা কোনো বইয়ে পাওয়া যায় না। আর তারপর রাস্তার ঠিক মাঝখানে একটি গাড়ি হঠাৎ থেমে গেল। টায়ার অর্ধেক কাদায় ধসে গিয়েছিল। জওয়ানরা ঘাবড়ে গেলেন। যদি একটা গাড়ি ফেসে যায় তবে পেছনের পুরো দল আটকে যাবে। কিন্তু বন্ধুরা, এখানেই ফৈজুর আসল পরীক্ষা শুরু হলো। সে দৌড়ে গাড়ির কাছে পৌঁছল, নিজের হাতে কাদা সরাতে লাগল, পাথর জমাতে লাগল, কাঠ খুঁজে টায়ারের নিচে দিল। তার শ্বাস আটকে আসছিল, জামা কাপড় আর মুখে মাটি লেগে যাচ্ছিল, কিন্তু সে থামল না। 5 মিনিট পর টায়ার জোরে ঘুরল এবং গাড়ি কাদা থেকে বেরিয়ে এলো। জওয়ানরা হাততালি দিয়ে উঠল, আর মনোজ বললেন, সাহেব, আজ আমরা সবাই এই বাচ্চার কাছে ঋণী। কিন্তু বন্ধুরা, ফৈজুর পরীক্ষা এখনও বাকি ছিল, কারণ সামনে সড়ক নয়, সোজা বিপদ অপেক্ষা করছিল। এক গরিব আবর্জনা কুড়োনো ছেলে ফৈজু আর্মির পুরো দলকে ভাঙা সেতু থেকে বাঁচিয়ে বিপজ্জনক অজানা রাস্তা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু এবার গল্প সেখানে পৌঁছায় যেখানে সীমান্তের বাতাসও মানুষকে সতর্কবার্তা দেয়। গাড়িগুলো ধীরে ধীরে ধুলো উড়িয়ে উঁচু উঁচু বালির টিলার মাঝখান দিয়ে বেরোচ্ছিল। একটি হালকা কালো রেখার মতো দেখা যাচ্ছিল, যেন কোনো অজানা বিপদের ছায়া।
জওয়ানদের চোখে এখন সতর্কতা আরও গভীর হয়ে গিয়েছিল, কারণ সীমান্তের এত কাছে প্রতিটি পদক্ষেপ একটা ঝুঁকি হয়। ফৈজু সবার আগে আগে চলছিল, কখনো ডানে ইশারা করছিল, কখনো বামে। সে জানত কোন জায়গার বালি নরম, কোথায় চাকা ধসে যেতে পারে আর কোথায় হঠাৎ খাদ তৈরি হয়ে যায়। সাহেব, এখানে ধীরে, এখানে গাড়ি পিছলে যেতে পারে। সাহেব, এই দিকে যাবেন না, নিচে জলাভূমি আছে। সে না থেমে তার গলার স্বরে ভয় আর দায়িত্ব দুটো মিলিয়ে আর্মিকে রাস্তা দেখাচ্ছিল। ক্যাপ্টেন আদিত্য ধীরে বললেন, অবিশ্বাস্য, এই বাচ্চা জমিকে এমনভাবে চেনে যেমন কোনো সৈনিক চেনে। সুবেদার মনোজ উত্তর দিলেন, সাহেব, ক্ষুধা, দারিদ্র্য আর সংগ্রাম মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, যেই কনভয় একটি মোড়ের কাছে পৌঁছল, বাতাস হঠাৎ বদলে গেল। ফয়জু একদম থেমে গেল, তার চোখ বড় হয়ে গেল, তার চেহারা ভয়ে সাদা হয়ে গেল। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, কি হলো? ফয়জু কাঁপতে কাঁপতে বলল, সাহেব, এখান থেকে সামনে যাবেন না, এই এলাকা ঠিক নয়। গ্রামের লোকেরা এই জায়গাটিকে মৃত্যুর মোড় বলে। এখানে অনেকবার অদ্ভুত আওয়াজ আসে আর অনেক লোক ফিরে আসেনি। জওয়ানরা একে অপরের দিকে তাকালো। সীমান্তের কাছে প্রতিটি গুজব কখনো কখনো সত্যিও হয়। কিন্তু ক্যাপ্টেন চিন্তায় ছিলেন, তাদের বর্ডার পোস্ট পর্যন্ত পৌঁছাতে হতো, কিন্তু বিপদে না পড়ে কিভাবে? তিনি আদেশ দিলেন, সবাই সতর্ক হয়ে যাও। ফয়জু, তুমি সামনে চলো আর আমাদের বলো কোথায় বিপদ আছে। কনভয় আবার চলতে লাগল, আর বন্ধুরা, মাত্র 10 কদম পরে ফয়জু হঠাৎ চিৎকার করল, থানুন, থানুন সাহেব। গাড়িগুলো একদম ব্রেকে থেমে গেল। সৈনিকরা অস্ত্র নিয়ে লাফিয়ে পড়ল। ফয়জু মাটিতে ঝুঁকে পড়ল, বালি হাত দিয়ে সরাতে লাগল। ধীরে ধীরে নিচ থেকে একটি চকচকে সরু লোহার তার বের হল। যেই জওয়ানরা ওই তার দেখল, তাদের মুখের রং উড়ে গেল। সুবেদার মনোজ চিৎকার করলেন, সাহেব, এটা ট্রিগাল ওয়্যার, হয়তো আইইডি লাগানো আছে। যদি গাড়ি এর ওপর উঠে যেত তবে পুরো কনভয় উড়ে যেতে পারত। বাতাসে একদম নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। বালিও যেন থমথে গেল। প্রত্যেক জওয়ানের চোখ এখন ফয়জুর ওপর ছিল। ক্যাপ্টেন আদিত্য ধীরে বললেন, বাবা, যদি তুই আমাদের 10 সেকেন্ড পরেও সতর্ক করতিস তবে আজ আমরা সবাই বেঁচে থাকতাম না। ফয়জুর চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বলল, সাহেব, আমি চাই না যে কারো মা কাঁদুক, যেমন আমার মা রোজ কাঁদে। প্রত্যেক সৈনিকের মন গলে গেল। কিন্তু সীমান্ত এখন পর্যন্ত শুধু প্রথম বিপদ দেখিয়েছিল। আসল ঝড় এখনও সামনে অপেক্ষা করছিল। ফয়জু না শুধু ভাঙা সেতু থেকে সেনাকে বাঁচাল, বরং সীমান্তের কাছে লাগানো ঘাতক আইইডি থেকেও পুরো দলের প্রাণ বাঁচিয়ে নিল। কিন্তু গল্প এবার সেই মোড়ে পৌঁছচ্ছে যেখানে ফয়জুর নিজের ব্যথা, তার জীবনের সবচেয়ে বড় সত্য ধীরে ধীরে সামনে আসতে চলেছিল। আইডি পাওয়ার পর আর্মি সঙ্গে সঙ্গে সক্রিয় হল। জওয়ানরা চারদিকে পজিশন নিয়ে নিল। মাইন ডিটেক্টর ডাকা হলো এবং এলাকাটিকে হাই রিস্ক জোন ঘোষণা করা হলো। ক্যাপ্টেন আদিত্য ফয়জুর কাঁধে হাত রাখলেন এবং বললেন, বাবা, তুমি সময় থাকতে আমাদের বাঁচিয়ে নিলে। তোমার বুদ্ধি কোনো প্রশিক্ষিত জওয়ানের চেয়ে কম নয়। কিন্তু বন্ধুরা, ফয়জুর চোখে সেই সময় ধন্যবাদ জানানোর ভাব ছিল না, বরং এক গভীর অস্বস্তি ছিল। ক্যাপ্টেন জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কেন ভয় পাচ্ছ? ফয়জুর গলা কাঁপছিল। সাহেব, আমার বাড়ি এখানেই কাছে। মা অসুস্থ, বোন মরিয়ম একা। আমি সকাল থেকে বাড়ি যাইনি। বাড়ির দিকেও একটা পুরনো রাস্তা আছে। আমার ভয় লাগছে যে কোথাও সেখানেও। সে তার কথা শেষ করতে পারল না। তার চোখে জল ভরে এলো। ক্যাপ্টেন আদিত্য চমকে উঠলেন, তুমি কি বলতে চাও যে তোমার গ্রামের দিকেও কোনো বিপদ হতে পারে? ফাইজু মাথা নিচু করে নিল এবং বলল, সাহেব, কিছুদিন আগে রাতে দূর থেকে গুলির আওয়াজ এসেছিল। গ্রামের লোকেরা বলে যে কিছু লোক রাতে বালির টিলার মাঝে কিছু পুঁততে থাকে। আমি কখনো কাছে যাওয়ার সাহস পাইনি। আমি শুধু এইটুকু জানি যে আমার মা আর আমার বোন ওখানেই একা আছে সাহেব। ক্যাপ্টেনের চেহারায় প্রথমবারের মতো গভীর চিন্তা দেখা দিল। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, সব জওয়ানরা মনোযোগ দাও, আমাদের সামনে 2টি মিশন আছে। প্রথম, বর্ডার পোস্ট পর্যন্ত পৌঁছে রিপোর্ট দেওয়া। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফাইজুর গ্রামের নিরাপত্তা যাচাই করা। জওয়ানরা এক স্বরে ইয়েস স্যার বলল। কিন্তু বন্ধুরা, ক্যাপ্টেনের আসল চিন্তা অন্য কিছু ছিল। তিনি মনোজকে ধীরে বললেন, যদি অনুপ্রবেশকারীরা গ্রাম পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে আর ফাইজুর মা ও বোনেরা বিপদে থাকে, তবে আমাদের সেকেন্ডের মধ্যে কাজ করতে হবে। জওয়ানরা অস্ত্র প্রস্তুত করল, ওয়্যারলেস সেট করল এবং 2টি গাড়ি সরহদপুর গ্রামের দিকে ঘুরিয়ে দিল। ফাইজু সবার সামনে বসেছিল। তার হাত কাঁপছিল, চোখ ভেজা ছিল, মন বারবার বলছিল, ইয়া আল্লাহ, আমার মা বোনকে যেন কিছু না হয়। গাড়িগুলো দ্রুত গতিতে গ্রামের দিকে এগোল। রাস্তায় ফাইজু ক্রমাগত বলতে থাকল, সাহেব, এই মোড়ে বামে, সাহেব, এখান থেকে পাকড্যান্ডি নিচে নেমেছে।
জওয়ানরা এখন বুঝতে পেরেছিল যে এই বাচ্চা শুধু গাইড নয়, আজকের জন্য এক সৈনিকের কর্তব্য পালন করছিল। যেই কনভয় গ্রামের কাছে পৌঁছল, বাতাসে অদ্ভুত একটা গন্ধ ছিল, যেন কিছু পুড়েছে বা কোনো বিপদের সতর্কবার্তা। ফাইজু হঠাৎ চিৎকার করল, সাহেব ধোঁয়া! ওই দেখুন, ওই আমার কুড়েঘরের দিক থেকে ধোঁয়া উঠছে। ক্যাপ্টেন আদিত্য সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, সব জওয়ান প্রস্তুত, পরিস্থিতি গুরুতর হতে পারে। গাড়ির গতি আরও বেড়ে গেল। ফাইজুর শ্বাস বন্ধ হতে লাগল। যে কুড়েঘরটি তার পুরো পৃথিবী ছিল, তা থেকে ওঠা ধোঁয়া তার হৃদয় ভেঙে দিল। বন্ধুরা, ফাইজুর মা আর বোন কি নিরাপদ ছিল, নাকি গল্প এক নতুন বেদনা উন্মোচন করতে চলেছিল? ফাইজু তার মা এবং বোন মরিয়মের ব্যাপারে ভয়ে কেঁপে উঠল যখন সে নিজের কুড়েঘরের দিক থেকে ধোঁয়া উঠতে দেখল। আর্মির গাড়িগুলো এখন দ্রুত গতিতে শরহদপুর গ্রামে ঢুকছিল। বাতাসে ধোঁয়া, মাটিতে পোড়া পাতা আর দূরে বাচ্চাদের কান্নার আওয়াজ এক অশুভ ঘটনার গন্ধ ছিল। ফাইজু গাড়ি থামার আগেই দরজা খুলে ফেলল। সে পুরো শক্তি দিয়ে তার কুড়েঘরের দিকে দৌড় দিল। আম্মি, মরিয়ম, আম্মি, দরজা খোলো! ক্যাপ্টেন এবং জওয়ানরাও তার পেছনে দৌড়ালেন, অস্ত্র বের করলেন, চারদিক থেকে নিরাপত্তা বলয়ে নিয়ে নিলেন। যেই ফাইজু কুড়েঘরের কাছে পৌঁছল, তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দরজা অর্ধেক পোড়া ছিল। ভেতরে ধোঁয়া ভরা এবং নিস্তব্ধতা এমন যেন মৃত্যুর নিজের আওয়াজ আছে। ফয়জু চিৎকার করে উঠল, আম্মি, মরিয়ম, কোথায় আছো? সে ভেতরে লাফ দিতে চাইল, কিন্তু সুবেদার মানজ তাকে ধরে ফেললেন। না বাবা, ভেতরে যাওয়া বিপজ্জনক, আমরা আগে চেক করব। দুই জওয়ান কুড়েঘরের ভেতরে ঢুকলেন, ধোঁয়া পরিষ্কার করলেন এবং কিছু সেকেন্ড পরে তাদের আওয়াজ এলো, সাহেব, কেউ নেই ভেতরে, না কেউ আহত, না কোনো লাশ, কুড়েঘর খালি। ফয়জু মাটিতে বসে পড়তে পড়তে বাঁচল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল, কিন্তু তার চিন্তা আরও বেড়ে গেল। তাহলে আমার আম্মি, আমার বোন কোথায় সাহেব? ওরা গেল কোথায়? ক্যাপ্টেন আদিত্য নিচে বসে তার কাঁপা কাঁধ ধরে বললেন, বাবা, ঘাবড়িও না, তোমার মা আর বোন বেঁচে আছে। তাদেরকেও বাইরে বের করেছে নিশ্চয়, আমরা খুঁজব। তখনই গ্রামের কিছু লোক সেখানে পৌঁছল। এক বৃদ্ধা আম্মা বললেন, ফয়জু ডাবা, ঘাবড়াস না, তোর মায়ের দমের টান উঠেছিল। ধোঁয়া দেখে আমরা সবাই তাদের বাইরে নিয়ে এসেছি। মরিয়মও সাথে ছিল। আমরা তাদের মসজিদের পেছনের ঘরে শুইয়ে এসেছি। বন্ধুরা, ফয়জু কাঁদতে কাঁদতে লাফিয়ে উঠল, আম্মি, মরিয়ম কোথায়? জওয়ানরা তার সাথে মসজিদের পেছনের ঘরের দিকে পা বাড়ালেন। সেখানে মাটিতে একটা পুরনো গদি ছিল এবং তার ওপর শুয়েছিলেন শবনম বিবি, ফয়জুর মা। শ্বাস দ্রুত ছিল, কিন্তু চেহারা শান্ত ছিল। তার কাছে বসেছিল মরিয়ম, যে ফয়জুকে দেখা মাত্র দৌড়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে ফয়জু ভেঙে পড়ল কান্নায়। চোখের জল তার চেহারার মাটি ধুয়ে দিচ্ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম যে আপনারা দুজন। শবনম বিবি কাঁপা হাতে তার মুখ ছুঁয়ে বললেন, না বাবা, আল্লাহ আজ তোকে কোনো বড় কাজের জন্য পাঠিয়েছে। তুই কাঁদিস না। আজ তোর কারণে কত ঘর কান্না থেকে বেঁচে গেল। ক্যাপ্টেন আদিত্য, সুবেদার মনোজ এবং পুরো জওয়ানদের চোখ ভিজে গেল। ক্যাপ্টেন বললেন, তুমি শুধু শরহদপুরের বাচ্চা নও ফয়জু, আজ তুমি এই দেশের ছেলে। তোমার সাহস যেভাবে আমাদের দলকে বাঁচালো, আমরা তোমাকে সম্মানিত করব। আর সেদিনই আর্মি ফয়জু এবং তার মাকে চিকিৎসার সুবিধা দিল, মরিয়মকে স্কুলে ভর্তি করালো এবং ফয়জুকে আর্মি গাইড স্পেশাল অনার কিডার মর্যাদা দিল। গ্রামের লোক, যারা কখনো তাকে আবর্জনা কোরনো বলতো, আজ তার রাস্তায় ফুল বিছিয়ে দিচ্ছিল। সরহদের বালিতে সেদিন এক ইতিহাস লেখা হল। এক গরিব, অনিচ্ছাকৃত, অদেখা বাচ্চা, যে নিজের গলার স্বরে পুরো আর্মি এবং নিজের পরিবার উভয়কেই বাঁচিয়ে নিল। বন্ধুরা, যদি এই গল্প আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভুলবেন না, যাতে আমরা জানতে পারি আমাদের গল্প দেশের কোন কোন প্রান্তে পৌঁছচ্ছে। আবার দেখা হবে এক নতুন হৃদয় ছোঁয়া গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।